ভাদুরী, আমি যদি দিল্লির সাংবাদিক হইতাম, ভারতীয় মিডিয়ার, আমার সবার আগে জানতে ইচ্ছা হইতো যে পার্শ্ববর্তী দেশ থেকে পালায়া আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আছে, কি করতেছে, তার লোকগুলি এখানে ঘুরে বেড়াতেছে। আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায়, সেই পার্কে ঘুরে বেড়ায়। এগুলি না রিপোর্ট করার ব্যাপারে মানে মানে উৎসাহ কম কেন ভারতীয় মিডিয়ার? ওয়েল, একজন সংবাদকর্মী হিসেবে আমার কাছেও এটা একটা খুব ধাঁধার মতো বিষয়। তার কারণ আমি শেখ হাসিনাকে নিয়ে লোদি গার্ডেনে তিনি কখনো ঘুরে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে, কখনো শোনা যাচ্ছে তিনি তার একদম ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে বৈঠক করছেন, কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্টভাবে কিন্তু আমাদের মিডিয়াতে নেই। এর দুটো ব্যাপার থাকতে পারে। একটা হচ্ছে যে আমাদের হয়তো সত্যিই শেখ হাসিনাকে এরকম ভাবেই রেখেছেন যে তার, যেটা আপনি প্রথমে বললেন, যার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং যার ফলে মিডিয়ার পক্ষে অত সম্ভব হচ্ছে না শেখ হাসিনার গতিবিধি আসলে ট্র্যাক করবার। কিন্তু আমার কাছে যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই, সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন। মানে এই বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না। কাজেই একজন ভদ্রমহিলা, যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা, যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময়সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন, এবং শুধু তো মুসলিম নয়, আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন, রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে 6 বছর 7 বছরের, সে মারা গিয়েছে। হৃদয়চন্দ্র তরুয়া বলে একজন, তিনি প্রাণ দিয়েছেন। এরকম প্রচুর মানুষকে যে ভদ্রমহিলার বিরুদ্ধে, তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে, তাকে আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয়, সেটা বোধহয় আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে না। আচ্ছা অর্ক, আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনাকে ভারতীয় সরকার বা ভারতের কোনো মহল কি এরকম আশা করে যে শেখ হাসিনা আইসা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে? সে কি আশা করে যে ভারত চাইলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব? আসলে আসলে আমার মনে হয় যে, আমি কেউ এটা ভাবেন কিনা খালেদ ভাই আমি কমেন্ট করতে পারবো না, কিন্তু আমার মনে হয় দুটো বিষয়। একটা হচ্ছে যেটাকে বাস্তব বুদ্ধির বিচার আমরা কথা বলতে পারি, সেক্ষেত্রে এটা অসম্ভব বলে মনে হয়। এবং আরেকটি বিষয় যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি, আমাদের অবশ্যই বাংলাদেশের, শ্রীলঙ্কার, নেপালের, ভুটানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। শেখ হাসিনা হতে পারেন তিনি একজন দেবদূত, অথবা হতে পারেন তিনি একজন শয়তান, কিন্তু তার সঙ্গে কি হবে সেটা আমাদের বিষয় নয়, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন। আমরা যারা ভারতের জনগণ, আমরা যারা ট্যাক্স দিই, আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি, কেউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারি, বাংলাদেশের চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিতে পারি, বিপক্ষে অবস্থান নিতে পারি। কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্রমহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময়, এত অর্থ, এত এনার্জি, এগুলো ব্যয় করাটা ওই ব্যবসার ভাষায় বলতে গেলে খুব বাজে ইনভেস্টমেন্ট। আমি আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ লোক আপনার কথা খুব পছন্দ করবেন। বাংলাদেশের সাথে ভারতের অফিসিয়াল সম্পর্কটা কিরকম হোক বলে আপনি চান? একদম সমানে সমান সম্পর্ক হওয়া উচিত, সমতার ভিত্তিতে সম্পর্ক হওয়া উচিত। বাংলাদেশের সার্বভৌমত্বকে আমাদের উচিত সম্মান করা, বাংলাদেশের উচিত আমাদের সার্বভৌমত্বকে সম্মান করা, এবং এই ধরনের ঘৃণা বিদ্বেষ যেটা গত কয়েকদিন ধরে চলছে, এটা যে কোনো রকম ভাবে এটার বন্ধ হওয়া উচিত। এবং আমি মনে করি যে, দেখুন, মানে এখানে নিশ্চয়ই এক পক্ষের দায় বেশি, এক পক্ষের দায় কম, কিন্তু সমস্ত পক্ষই যদি খানিক সিভিলাইজড মানুষের মতো আমরা ব্যবহার করি, আমার মনে হয় ডেফিনেটলি এই সম্পর্কের, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি সম্ভব। আমরা আসলে বাংলাদেশের লোকজন খণ্ডিত অস্তিত্ব হিসেবে দেখে, এর তো একটা বড় কারণ আমরা তো দেখতে পাই যে ভারতের তত্ত্বে বসে আছেন নরেন্দ্র মোদী, যিনি একটা সাম্প্রদায়িক আহ্বান জানিয়েই আসলে ভারতে নির্বাচিত হচ্ছেন, একবার না বারবার। এবং ভারতীয় লোকজনকে মনেই হচ্ছে যে একটা সাম্প্রদায়িক শক্তিকেই তারা চান। যদি তারা একটা সাম্প্রদায়িক শক্তিকে চান, তাহলে তো তারা একটা অসাম্প্রদায়িকতার কথা আসলে বলতে পারেন না। আর কথা কানবো যে ভারতের মতো ওইরকম একটা দেশে আগরতলায় গিয়ে বাংলাদেশি হাই কমিশনকে যখন আক্রমণ করা হলো, উপ হাই কমিশনকে, তখনও বা ভারতীয় সরকার আসলে কি করলো? জনাব ভাদুরী, আপনি যদি তিনটা একটু 1-2 মিনিটে বলেন, আমরা একই বিষয় নিয়ে আমরা একটু। আমি একদম শেষ প্রশ্নটা দিয়ে যদি খালেদ ভাই শুরু করি, যে এটা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এবং আন্তর্জাতিক যে সনদ, সেটার জন্য এটা আমাদের দেশের জন্য ভীষণ লজ্জার ঘটনা। ভারত সরকার কি করেছে বলতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারত সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং 6 জন গ্রেফতার হয়েছেন। আমি মনে করি এটা যথেষ্ট নয়।
বাংলাদেশের দূতাবাসগুলির নিরাপত্তা ভারত সরকারকে নিশ্চিত করতেই হবে। এটা দুটো দেশের জনগণের মধ্যেকার সম্পর্ক, দুটো দেশের সরকারের মধ্যেকার সম্পর্ক স্বাভাবিক করবার এটা একটা পূর্ব শর্ত, এটা করতেই হবে। এবং দ্বিতীয় যে কথাটা আপনি বলছিলেন যে নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক রাজনীতি, আমি সম্পূর্ণভাবে একমত যে তার হিন্দুত্বের রাজনীতি তিনি সেটাকেই তিনি প্র্যাকটিস করেন এবং তিনি পরপর নির্বাচনে জিতছেন। কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই খালেদ ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত লোকসভা নির্বাচনে কিন্তু এই নরেন্দ্র মোদীর যে বিজয় রথ সেটা কিন্তু বেশ ধাক্কা খেয়েছে এবং উত্তরপ্রদেশের মতো রাজ্য যেখানে একদম যোগী আদিত্যনাথের খাস তালুক, সেখানে কিন্তু বিজেপি বিরাট ধাক্কা খেয়েছে। এবং আমি আপনাকে আরো মনে করিয়ে দিতে চাই যে যেই পশ্চিমবঙ্গ বর্তমানে তামিলনাড়ুর পরে নরেন্দ্র মোদীর বিজেপির হিন্দুত্ববাদ বিরোধী রাজনীতির বিরুদ্ধে একটা দুর্গ হিসেবে দাঁড়িয়ে রয়েছে, সেই পশ্চিমবঙ্গেও কিন্তু গত লোকসভা নির্বাচনে বিজেপি খারাপ ফল করেছে। কিন্তু বাংলাদেশে যখন ভারতের পতাকা অবমাননা হয়, তখন আসলে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যারা এই বিজেপির বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, অসাম্প্রদায়িকতার পক্ষে লড়াই করছেন, সেই মানুষদেরও ভাবাবেগ আহত হয়। কাজেই আমি আবারও যেটা বলছি যে সীমান্তের দুপারেই বোধহয় এই শুভবুদ্ধির উদয় হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই এই আবারও আমি আবার আপনাকে বলছি, একদম যেটা দিয়ে শুরু করেছিলাম, কলকাতার লোকজন এটা একমাত্রিক বিষয় নয়। আমি জুলকারনাইন স্যার ভাইকেও বলছি, যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটলো, আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায়, একটা গান, একটা আস্ত গান যেটা কিন্তু তৈরি হয়েছিল এবং একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন, আপনারা প্রত্যেকেই তাকে চেনেন, সুমন দা কিন্তু ফেলানিকে নিয়ে গান গেয়েছিলেন। কাজেই এই কলকাতার লোকজন ভাবে বা ভারতের লোকজন ভাবে এটা খুব একমাত্রিক হয়ে যাবে এরকম ভাবে বলাটা, মানে আমি তো ভারতের লোক। কত ভাগ লোক আপনার মতো চিন্তা করে? আমরা তো আসলে ভারতকে চিনি নরেন্দ্র মোদী আর আনন্দবাজার এবং রিপাবলিক টিভির জুলকারনাইনের প্রিয় ময়ূককে দিয়ে, কিন্তু আমি এখন পর্যন্ত রিপাবলিক টিভির 1 মিনিট দেখি নাই। এর জন্য আমি জীবনে কিছু মিস করছি সেটা আমার মনে হয় না, 1 মিনিটও দেখি নাই আমি। মানে ভারতের লোকজন, মানে আপনার মতো লোক কতজন অর্ক, আর মোদির মতো বা ময়ূকের মতো বা রিপাবলিক টিভির মতো লোক, অর্ণব গোস্বামীর মতো লোক কতজন আসলে? এরকম জরিপ তো করা হয়নি খালেদ ভাই এখনো পর্যন্ত। আমি আমার দেশের মানুষের শুভবুদ্ধির উপর ভরসা রাখি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের দেশের জনগণ সেই বাংলাদেশের মানুষের পাশে ছিল। এরশাদের বিরুদ্ধে যখন লড়াই হয়েছে সেই সময় কলকাতায় সংহতি মিছিল হয়েছে এবং আমি আপনাকে বলি, আপনারা নিশ্চয়ই জানেন, যখন এই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান হচ্ছে তখন খোদ কলকাতার বুকে কিন্তু একাধিক মিছিল হয়েছে ছাত্র আন্দোলনের সংহতিতে। কাজেই আমি আবারও যেটা বলতে চাইছি যে ভারতের অধিকাংশ মানুষ, তাদের কাছে বাংলাদেশ নিয়ে প্রচুর অপতথ্য ছড়িয়ে যাচ্ছে। ডেফিনেটলি সেটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার যেমন দায়, আবার একই সঙ্গে বাংলাদেশে একেবারেই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না, বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে না, এগুলো আবার বলা যায় বলে আমি মনে করি। মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে, মানে মুখ্যমন্ত্রী তিনি যে রাজনৈতিক দলেরই প্রতিনিধি হন, তিনি আমারও মুখ্যমন্ত্রী, আমাদের প্রত্যেকের মুখ্যমন্ত্রী। বাংলাদেশের মানুষের প্রতি যখন কেন্দ্র সরকার থেকে এক ধরনের ভীষণ ঘৃণা ভাষণ চলছিল, তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটাকে আপনি মিষ্টি মিষ্টি কথা বলছেন, আমি বলবো যে একটা সৌহার্দ্যমূলক বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন। আবার আমি উল্লেখ করতে চাই আমি মোহাম্মদ সেলিমের কথা, যিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা, আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ পক্ষ। মোহাম্মদ সেলিম তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যকে যে অবিবেচক মন্তব্য বলে তারা কিন্তু চিহ্নিত করেছেন। কাজে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা একটু গোলমাল হয়ে গেছে। আপনি ঝাড়খণ্ডের লাস্ট ইলেকশন নিশ্চয়ই খেয়াল করেছেন খালেদ ভাই, ঘটনাচক্রে আমি এখন ঝাড়খণ্ডেই বসে রয়েছি। ঝাড়খণ্ডের লাস্ট ইলেকশনে কিন্তু এই বাংলাদেশি কার্ড ব্যাপকভাবে বিজেপি ব্যবহার করেছে। যে ঘুষপেটিয়া বাংলাদেশি লোকজন সমস্ত এখানে ঢুকে পড়ছে এবং আমাদের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, এটা কিন্তু বিজেপি ব্যাপকভাবে ব্যবহার করেছে। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনে যাতে বিজেপি এই বাংলাদেশি কার্ড ঠিকভাবে ব্যবহার করতে না পারে, সেই জায়গা থেকেই তিনি এরকম মন্তব্য করেছেন। কিন্তু মন্তব্যটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা একেবারেই। আমি এই কথাটা কেন বলতেছি, আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়, কারণ আমার মানে আমি যখন ডয়েচে ভেলেতে ছিলাম, পশ্চিমবঙ্গ তো আমাকে দেখতে, মানে যেহেতু বাংলা সে দেখতে, আমি কিন্তু দেখতেছিলাম যে বিজেপি এরকম কথা বলতেছে যে সব মুসলমানদের বাইর করে দিব অলমোস্ট, কারণ সব মুসলমানরা, ওরা এখানে যত মুসলমান ভোটার পাইতেছে সেগুলি বলতেছে সেগুলি বাংলাদেশ থেকে আসছে। তারপরে হচ্ছে যে মানে মমতা ব্যানার্জিকে কিন্তু পুরো ইলেকশন ক্যাম্পেইনটা এই বাংলাদেশ, এই ঘুষপেটিয়া, হ্যান্ডপেটিয়া, ত্যানপেটিয়া এইগুলিকে ফাইট করতে হয়েছে, এন্ড শি নোজ। এবং উনি জানেন যে তিস্তার পানি চুক্তির ক্ষেত্রে তার অবস্থানের কারণে বাংলাদেশ এটা পায় নাই। মনমোহন সিং রেডি ছিল, পরবর্তী সময় সবকিছু রেডি ছিল, এটা হয় নাই।
তারপরেও উনি কিন্তু বাংলাদেশে জনপ্রিয় ছিলেন এই কারণে যে তিনি সবসময় প্রোটেক্ট করতে চাইছেন এই কথাগুলিরে, এই জায়গাগুলিরে। হঠাৎ করে তার এটা কি আপনি একটা অবস্থান পরিবর্তন দেখেন, একটা রাজনীতি দেখেন, একটা পপুলিস্ট জায়গা দেখেন, নাকি ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ এরকমই ভাবছে এইটার একটা ক্যাটার করা দেখেন? খালেদ ভাই, গত কয়েক দিনে বিশেষ করে বুয়েটে ভারতীয় পতাকা বাড়ানোর যে ঘটনা পর থেকে পশ্চিমবঙ্গে কিন্তু একটা বড় অংশের মানুষের মধ্যে বাংলাদেশ বিদ্বেষ বাড়ছে। এবং আমার মনে হয়েছে যে মেইন স্ট্রিম রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সংসদীয় রাজনীতি করেন, তিনি চেষ্টা করেছেন যে এই যে পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান বাংলাদেশ বিদ্বেষ, এর সুযোগটা, এর সুবিধাটা যেন কেবলমাত্র বিজেপি না পায়। এই জায়গা থেকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিছুদিন আগে যা ছিল এবং গত 1-1.5 সপ্তাহের মধ্যে কিন্তু কিছু মূলগত ফারাক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে এক ধরনের কনসলিডেশন হচ্ছে এবং বিশেষ করে আমাদের দেশে যারা সংখ্যাগুরু বাঙালি হিন্দু, তাদের একটা বিরাট অংশ কিন্তু আমাদের মতো অর্থাৎ পূর্ববঙ্গ থেকে চলে আসা। যেমন আমাদের পূর্বপুরুষ পূর্ব নারীরা থাকতেন নাটোরে, আমরা চলে এসেছিলাম। কাজে তাদের মধ্যে তো পূর্ব বাংলা নিয়ে এক ধরনের যন্ত্রণা রয়েছে। বিজেপি এটাকে অ্যাড্রেস করছে এবং তার পাল্টা উত্তর দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা মন্তব্য করলেন, যে মন্তব্যটা হয়তো সমর্থনযোগ্য নয়, কিন্তু তার উদ্দেশ্যটা ছিল ভীষণভাবেই বিজেপিকে কমব্যাট করা।